হয়তো বিজেপি মমতা ব্যানার্জিকে বলেছে তোমার ওই চাকরি চোর যেগুলো আছে, তোমার গরু চোর যেগুলো আছে, কয়লা চোর যেগুলো আছে, বালি চোর যেগুলো আছে, শিক্ষা চোর যেগুলো আছে, এই চোরগুলোকে আমি ধরবো না, আর যে কটা চোরকে ধরেছি জামিন আস্তে আস্তে দিয়ে দেব। তুমি পশ্চিম বাংলায় ওয়াকফ আন্দোলনের দানা মারতে দিও না। আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, আপনার আমার সাথে চিটিংবাজি করেছিল, আপনার আমার সাথে প্রতারণা করলো, আপনাকে আমাকে বোকা বানিয়ে বলেছিল যে আমি থাকতে পশ্চিম বাংলায় এই আইনকে লাগু হতে দেব না। ব্যানার্জি আন্দোলনকে আটকানোর জন্য তিনি জোর গলায় বললেন এখানে আন্দোলন করা যাবে না, দিল্লির বিষয় গিয়ে দিল্লিতে আন্দোলন করুন, এবং অনেককে ভয় দেখালেন, অনেকে ভয় পেয়ে গিয়েছিল। আইএসএফ ভয় পায়নি মমতা ব্যানার্জির চোখ দেখানোকে, নওশাদ সিদ্দিকী ভয় পায়নি। গতকালকে আমরা কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের পক্ষ থেকে কলকাতায় ওয়াকফ বোর্ডের অফিসে গিয়ে আমরা ডেপুটেশন দিয়েছি। এই উমিদ পোর্টালে আপলোডের ক্ষেত্রে মমতা ব্যানার্জির দ্বিচারিতার বিরুদ্ধে বলেছি, কারণ মমতা ব্যানার্জি কি বলেছিলেন যে তিনি এই পশ্চিম বাংলায় ওয়াকফ আইনকে লাগু হতে দেবে না, বাস্তবায়ন হতে দেবে না। ফলে অনেক মতোয়াল্লিরা মমতা ব্যানার্জির কথাই ভরসা করে ঘুমাচ্ছিল, আপলোড করতে হবে না। কিন্তু এই উমিদ পোর্টাল আজ থেকে 5.5 মাস আগে লঞ্চ হয়েছে, আপলোডের নির্দেশিকা এসেছে। এখন হঠাৎ করে 1 সপ্তাহ 10 দিন আগে মমতা ব্যানার্জি কি বলছেন, নির্দেশিকা দিচ্ছে উমিদ পোর্টালে সব আপলোড করে দাও। এটা কিভাবে সম্ভব ভাই? এটা কিভাবে সম্ভব হয়ে উঠবে? কারণ যা যা ডকুমেন্টস চেয়েছে শুনলাম 46 ধরনের ডকুমেন্টস লাগছে। তো 46 ধরনের ডকুমেন্টস কি সম্ভব এখনই আপলোড করা? জমির চৌহদি কি আছে, চারপাশে জমির কারা আছে সেটা বলাটা সম্ভব, কিন্তু এক্সাক্ট ওই দলিলে কি নাম আছে, কার নামে আছে সেটা বলাও সম্ভব নয়, খুঁজে বার করতে হবে। জমির ভ্যালুয়েশন কত, আজকে মার্কেট ভ্যালু কত, সরকারি এতে ভ্যালু কত সেটা তুলতে হবে, সেটাও দেওয়ার কথা বলা হচ্ছে। জমির আয়তন কত সেটাও বলা হচ্ছে। এত শর্ট টাইমে পাবে কি করে? তাই আমরা ডেপুটেশন দিয়েছি, আমাদের বিশ্বজিৎদাও ছিল, এখানের বেশ কয়েকজন আপনারা এখান থেকে গিয়েছিলেন। আমরা ডেপুটেশন দিয়েছি কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের পক্ষ থেকে যে এই 5 তারিখ নয়, কম করে এখনো 1 বছর টাইম দিতে হবে এটার জন্য। সাথে সাথে এটাও বলেছি যে জটিলতা করে রেখেছে উমিদ পোর্টালে ডকুমেন্টসের কচলাকচলিতে অনেক ভালো জমি, ওয়াকফ জমিকে ইচ্ছাকৃতভাবে বেহাত হয়ে যেতে পারে, সেটা সরলীকরণ করতে হবে। আমরা তাই এখানে দাঁড়িয়ে বলবো আজকে আমাদের যে আলোচনা সবাই ওয়াকফ সংশোধনী আইন 2025 কেন বাতিল করতে বলেছি, আপনারা ইতিপূর্বে আমি অনেকেই বিষয়ে বক্তব্য দিয়েছি, আপনাদের আমি 2 থেকে 3টে পয়েন্ট বলবো কেন বলছি বাতিল করতে হবে। আমরা একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সব ধর্মের বর্ণের জাতের মানুষরা সহাবস্থানে বসবাস করছি। দেশকে স্বাধীন করতে গিয়ে বিনয় বাদল, দীনেশ আশফাকুল্লাহ, ক্ষুদিরাম, ভগৎ সিং, প্রীতিলতা ওয়াদ্দেদার থেকে শুরু করে বেগম হজরত মহল, গান্ধীজি, নেতাজি, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি, কেউ হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, এই তারা মন মানসিকতাকে নিয়ে লড়াই করেনি। ওইদিকে হাফেজ বিন নিসার আলী থেকে শুরু করে তারা একটাই, তাদের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে হবে, ব্রিটিশদের শোষণের হাত থেকে দেশকে মুক্তি দিতে হবে এবং শোষণ মুক্ত, অত্যাচার মুক্ত একটা দেশ গড়ে তুলতে হবে। সেই জন্য যে যার মতো ভাবে লড়াই করে দেশকে স্বাধীন করেছে। দেশের সংবিধান হয়েছে, সংবিধানের 26 নম্বর, সম্ভবত 26 নম্বর আর্টিকেলে সরাসরি ভাবে উল্লেখ আছে আপনার ইচ্ছে মতো আপনি ধর্ম পালন করতে পারেন, যে কোনো ধর্মকে আপনি চুজ করতে পারেন পালনের জন্য, ধর্মচারণ করতে পারেন এবং ধর্মীয় উৎসব উদযাপন থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠানকে আপনি আগিয়ে নিয়ে যেতে পারেন, সংবিধানের আর্টিকেলে উল্লেখ আছে। আর আমরা কি দেখছি, কেন্দ্র সরকার সংখ্যার জোর দেখিয়ে শুধুমাত্র এমপির সংখ্যা বেশি থাকার জন্য একদম এখন বলির বাকরা করছে মুসলমানদেরকে। মুসলিম সম্প্রদায়ের পূর্বপুরুষে রেখে দেওয়া জায়গাগুলো, যে শহরগুলো আছে, শহরের প্রাণ কেন্দ্রে ভালো ভালো প্রপার্টিগুলো আছে, ওইগুলোকে দখল করার
তাদের ইচ্ছা হয়েছে। তাদের ইচ্ছা নয়, শিল্পপতিদের নজরে পড়েছে কলকাতার ভালো জমিটা। কলকাতার 10টি ভালো জমির মধ্যে অন্তত 2 থেকে 4টি ওয়াকফ প্রপার্টি আছে। ঠিক একইভাবে দিল্লি, মুম্বাই শহর দেখুন, ভোপালের মতো শহর দেখুন, যত পুরাতন শহর আছে প্রত্যেকটা শহরে 10টা ভালো জমির মধ্যে 2 থেকে 4টে ওয়াকফ প্রপার্টি আছে। ওইগুলোকে দখল করার ইচ্ছে গিয়েছে, ওখানে প্রমোটিং করার ইচ্ছা গিয়েছে কাদের? শিল্পপতিদের। তাই শিল্পপতিরা সরাসরি ওটা দখল নিতে পারছে না, সেই জন্য আইনের মারপ্যাঁচে ফেলে এটাকে দখল করতে চাইছে কেন্দ্রের সরকার। তারপরে লিজ হিসাবে শিল্পপতিদের হাতে তুলে দেবে। এটা পুরো পরিকল্পনা মিলিয়ে নেবেন, কিন্তু আমাদের আটকাতে হবে। সেই জন্য এমন আইন বার করেছে। এই আইনকে চ্যালেঞ্জ করে আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি। ইন্টেরিয়াম আমরা কিছু ফল পেয়েছি, ফাইনাল অর্ডার এখনো আসেনি। এর মধ্যে সারা রাজ্যে আন্দোলন হয়েছে। মমতা ব্যানার্জি আন্দোলনকে আটকানোর জন্য তিনি জোর গলায় বললেন এখানে আন্দোলন করা যাবে না, দিল্লির বিষয় গিয়ে দিল্লিতে আন্দোলন করুন। এবং অনেককে ভয় দেখালেন, অনেকে ভয় পেয়ে গিয়েছিল। আইএসএফ ভয় পায়নি মমতা ব্যানার্জির চোখ দেখানোকে, নওশাদ সিদ্দিকী ভয় পায়নি, লক্ষ্মীকান্ত হাসদারা ভয় পায় না, আপনার বিশ্বজিৎ মাইতিরা ভয় পায়নি। সেই জন্য আমরা লাগাতার ওয়াকফ নিয়ে আন্দোলন করে গেছি। কিন্তু কি বলেছিলেন সাথে সাথে? জৈন ধর্মের একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে কি বলেছিলেন? যে পশ্চিম বাংলায় উনি এই আইনকে লাগু হতে দেবে না। ফলে এই যে আন্দোলনের দানাটা আর বাঁধতে পশ্চিম বাংলায় দিল না। পশ্চিম বাংলার মাটি আন্দোলনের মাটি, পশ্চিম বাংলার মাটি বিপ্লবের মাটি। আপনারা জানেন ব্রিটিশদেরকে যে তাড়ানোর জন্য পশ্চিম বাংলার মাটি কতটা অবদান রেখেছিল। ব্রিটিশদেরকে দেশ ছাড়া করার জন্য অন্যান্য রাজ্যের অনেক ভূমিকা আছে, কিন্তু পশ্চিম বাংলার ভূমিকা সবার উপরে রাখতে হবে। পশ্চিম বাংলায় সবথেকে বেশি বিপাকে ফেলেছিল ব্রিটিশদেরকে। তাহলে এই মাটি সব সময় প্রতিরোধের মাটি, প্রতিবাদের মাটি, বিপ্লবের মাটি। এই মাটি থেকেই ব্রিটিশদের বিরুদ্ধে যেমন আন্দোলন সংগঠিত হয়েছিল, ব্রিটিশরা দেশ ছাড়তে বাধ্য হয়েছিল, এই মাটি থেকেই ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের আন্দোলন সংগঠিত হলে পশ্চিম বাংলার আন্দোলনের ঢেউ অসমে গিয়ে পড়তো, পশ্চিম বাংলার আন্দোলনের ঝাঁজ আর দিল্লিতে গিয়ে পড়তো, পশ্চিম বাংলার আন্দোলনের ঢেউ মহারাষ্ট্রে পড়তো, পশ্চিম বাংলা আন্দোলনের ঢেউ সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়তো। ঠিক যেভাবে কৃষক আন্দোলনের সময় সারা ভারতবর্ষের মানুষ, সারা ভারতবর্ষের দিকে দিকে এমন আন্দোলন সংগঠিত হয়েছিল, পরিশেষে কেন্দ্র সরকার বাধ্য হয়েছিল যে কৃষক আইন আমি এখন প্রত্যাহার করে নিলাম বলে। তাই আমরা পশ্চিম বাংলা থেকে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানকে বাঁচানোর জন্য বিজেপির নিয়ে আসা আইনের বিরুদ্ধে যদি আমরা আন্দোলন সংগঠিত ঠিকঠাক করতে পারতাম, তাহলে কিন্তু এখন এই আইনটা বিজেপি প্রত্যাহার করতে বাধ্য হয়ে যেত। ঠিক সেই সময় হয়তো বিজেপি মমতা ব্যানার্জিকে বলেছে তোমার ওই চাকরি চোর যেগুলো আছে, তোমার গরু চোর যেগুলো আছে, কয়লা চোর যেগুলো আছে, বালি চোর যেগুলো আছে, শিক্ষা চোর যেগুলো আছে, এই চোরগুলোকে আমি ধরবো না। আর যে কটা চোরকে ধরেছি জামিন আস্তে আস্তে দিয়ে দেব। তুমি পশ্চিম বাংলায় ওয়াকফ আন্দোলনের দানা বাঁধতে দিও না। সেই জন্য হয়তো মমতা ব্যানার্জি আপনাকে আমাকে চমকেছিল, আর আপনার আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, আপনার আমার সাথে চিটিংবাজি করেছিল, আপনার আমার সাথে প্রতারণা করলো, আপনাকে আমাকে বোকা বানিয়ে বলেছিল যে আমি থাকতে পশ্চিম বাংলায় এই আইনকে লাগু হতে দেব না। তাই বন্ধুগণ আপনারা বলুন, পশ্চিম বাংলায় বিজেপির নিয়ে আসা আইনকে আইএসএফ লাগু করলো না টিএমসি করলো?
একটু বলুন, আপনার বাপদাদার কবরটা কেড়ে নেওয়ার চেষ্টা কে করছে? কেন্দ্রের বিজেপি সরকার। ওই কেড়ে নেওয়ার চক্রান্তের মধ্যে মমতা ব্যানার্জি সরাসরি যুক্ত হয়ে গিয়েছে। এখন আপনারা ডিসাইড করুন, আপনার বাপদাদার কবর বাঁচাবেন না তৃণমূল পার্টিকে বাঁচাবেন? আপনার মসজিদ বাঁচাবেন না তৃণমূল পার্টিকে বাঁচাবেন? আপনার ঈদগাহ বাঁচাবেন না তৃণমূল পার্টিকে বাঁচাবেন? আপনার মাদ্রাসাকে বাঁচাবেন না তৃণমূল পার্টিকে বাঁচাবেন? আপনারাই ডিসাইড করুন। কি করবেন গো? বলতে ভয় লাগছে নাকি? কি করবেন বলুন আপনারা? কোনটা বাঁচাবেন? মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থানকে বাঁচাতে হবে। আপনাকে বাঁচাতে হবে জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের। 2024 সালে কেন্দ্রের সরকার 2025-এ যেমন ওয়াকফ সম্পত্তি লুটার জন্য নতুন আইন করলো, আইন নিয়ে আসলো, অ্যামেন্ডমেন্ট করলো। 2024 সালে কেন্দ্রের বিজেপি সরকার আদিবাসীদের হাত থেকে জঙ্গলের অধিকার কেড়ে নেওয়ার জন্য 2006 সালের ফরেস্ট রাইট অ্যাক্টকে অ্যামেন্ডমেন্ট নামে, সংশোধনীর নামে নতুন আইন করলো। এই আইন করে কি হলো? 100 কিলোমিটার জঙ্গলের পরিধি কমিয়ে দিল।